আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে, সঙ্গে আছি নাহিদ জামান। সময় শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইনের সংশোধন প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত, কালই অধ্যাদেশ জারি, জানিয়েছেন আইনমন্ত্রী। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ দেশজুড়ে অব্যাহত। ঢাকায় ছাত্র অধিকার পরিষদের 2 নেতা রিমান্ডে, প্রতিবাদে মানববন্ধন, দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি। দেশে আইন প্রয়োগের অভাব আর বিচারহীনতার সংস্কৃতির কারণেই বেড়ে চলেছে অপরাধ, অভিযোগ বিএনপি নেতাদের, প্রতিবাদ চালিয়ে যাবার আহ্বান। অস্ত্র মামলায় 2টি পৃথক অভিযোগে পাপিয়া ও তার স্বামী সুমনের 27 বছরের কারাদণ্ড, রাষ্ট্রের জন্য তারা বিপজ্জনক বলেছে আদালত, আপিল করবে আসামি পক্ষ। সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ, অজ্ঞাতদের আসামি করে নিহতের স্ত্রীর মামলা, ফাঁড়ির ইনচার্জ আকবর সহ 4 পুলিশ সাসপেন্ড। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনের প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে ধর্ষণের মতো অপরাধ অনেকটাই কমে যাবে বলে মনে করছে মন্ত্রিসভা। আইনের সংশোধনীতে বলা হয়েছে, মামলার বিচার 6 মাসের মধ্যেই শেষ করতে হবে। জরিমানা এবং ক্ষতিপূরণের বিধানও রাখা হয়েছে সংশোধিত আইনে। সংসদ অধিবেশন না থাকায় আইনটি অধ্যাদেশ আকারে কালই জারি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সম্প্রতি ধর্ষণ আর নারী নির্যাতনের কারণে ফুঁসে উঠেছে সারা দেশ। দাবি উঠেছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের। এই প্রেক্ষাপটে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদণ্ড করার প্রস্তাব সোমবার মন্ত্রিসভার বৈঠকে ওঠে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশোধিত আইনে মৃত্যুদণ্ডের পাশাপাশি ক্ষতিপূরণের ব্যবস্থা রাখা হয়েছে, যা অপরাধীর সম্পত্তি থেকে আদায় করে ক্ষতিগ্রস্তকে দেয়া হবে। বৈঠকের পর ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আন্দোলনের কারণে শুধু নয়, বাস্তবতা বিবেচনায় আইনটির সংশোধন করা হয়েছে। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ছিল, সেটা গিয়ে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রতিস্থাপিত হবে। যারা ক্রাইমটা করবে তারা অন্তত 2 বার চিন্তা করবে যে এটা তো মৃত্যুদণ্ড আছে, আমরা এখন তার যাবজ্জীবন কারাদণ্ড না। সুতরাং মৃত্যুদণ্ডটা 180 দিন তো ইজ নট দ্যাট বিগ টাইম। একটা ক্ষতিপূরণের বিষয়ও আছে, সেই দিকে যেন বিচারকরা একটু দৃষ্টি দেন। এমনি তো ফাইন আছে 1 লাখ টাকা। এদিকে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সংসদ অধিবেশন না থাকায় আইনটি অধ্যাদেশ আকারে জারি হবে। পরিস্থিতি বিবেচনায় সাজার মেয়াদ বাড়ানো হয়েছে বলেও মন্তব্য করেন। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে এটাকে, যেহেতু সংসদ এখন সেশনে নাই, সেই জন্য এটাকে অধ্যাদেশ করার জন্য, এবং আমরা আজ আগামীকালকে মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে ইনশাআল্লাহ এটাকে অধ্যাদেশ হিসাবে জারি করার প্রস্তুতি নিচ্ছি। আমাদের দেশে ঘৃণ্য অপরাধটির একটা চিত্র আমরা যা দেখতে পাচ্ছি, সেই কারণে আমার মাননীয় প্রধানমন্ত্রী এই নির্দেশ দিয়েছেন যে এইটা বাড়ানো উচিত। সেই প্রেক্ষিতে মৃত্যুদণ্ডের ব্যাপারটা আমরা সংশোধনীতে এনেছি। নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের কার্যক্রমে গতি আনতে প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানান মন্ত্রী আনিসুল হক। মাননীয় প্রধান বিচারপতিকে সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা বলেছেন, আইন সংশোধনের ফলে ধর্ষণ মুক্ত হবে বাংলাদেশ। সংসদ অধিবেশন বসলেই অধ্যাদেশটি আইনে পরিণত করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। সচিবালয়ে এসব কথা বলেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এই যে সংশোধন করার ফলে আমি এবং আমরা সবাই মনে করি বাংলাদেশে নারীর ক্ষমতায়ন আরেক ধাপ এগিয়ে গেল। এই আইনটির সংশোধনের মাধ্যমে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের মাধ্যমে ইনশাআল্লাহ এদেশে আমাদের এই দেশ ধর্ষণ মুক্ত হবে। এবং
এদিকে ধর্ষণ এবং নারী নির্যাতন বিরোধী মিছিল সমাবেশ অব্যাহত রয়েছে দেশের বিভিন্ন জায়গায়। এই সময় বক্তারা বলেছেন, এসব ধর্ষণ, নির্যাতন সহ নারীর প্রতি সকল সহিংসতা রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে রাষ্ট্রকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। চট্টগ্রামে নারী ও শিশু অধিকার ফোরাম সহ বেশ কটি সংগঠন মানববন্ধন ও সমাবেশ করেছে নগরীর বিভিন্ন এলাকায়। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন। সমাবেশে বক্তারা ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পার্বত্য চট্টগ্রাম সহ সারা দেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে রাঙামাটিতে অবস্থান কর্মসূচি করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে 2 ঘণ্টার এই প্রতিবাদী কর্মসূচি হয়। এদিকে ধর্ষণ ও নিপীড়নকারীদের সর্বোচ্চ শাস্তি এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান ও বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে খাগড়াছড়িতে। গুইমারা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ কর্মসূচি হয়। ধর্ষকদের দ্রুত বিচার বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেছে সুনামগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক কর্মীরা। এ সময় বক্তারা বলেন, নারী শিশুরা ঘরে বাইরে কোথাও এখন নিরাপদ নয়। সমাজের সর্বত্র বিরাজমান এই ভীতিকর পরিস্থিতি নির্মূলে ধর্ষকদের বিচার দ্রুত বাস্তবায়ন করতে হবে। শিশু ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ এবং নারী নির্যাতনকারী ও ধর্ষকদের দ্রুত বিচার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এর আয়োজন করে প্রথম আলো বন্ধু সভা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বাস্তবায়নের দাবিতে রংপুরের পীরগাছায় 2 কিলোমিটার জুড়ে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি। পীরগাছা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এই কর্মসূচি করে তারা। একই ইস্যুতে বরিশালে আলাদা কর্মসূচি করেছে 4টি সংগঠন। অশ্বিনী কুমার হলের সামনের সড়কে পর্যায়ক্রমে বাংলাদেশ ছাত্রমৈত্রী, বাংলাদেশ নারী জোট, জাতীয় ছাত্র সমাজ এবং সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ধর্ষক ও নারী নির্যাতনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়। এছাড়া সাতক্ষীরায়ও ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী কর্মসূচি অব্যাহত আছে। মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ জেলা শাখা। এর আগে একই স্থানে জাতীয় নারী জোট সাতক্ষীরা মানববন্ধন করে। মাগুরা, ঝালকাঠি, রাজবাড়ীতেও ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী মিছিল সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণ মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম এবং নাজমুল হুদাকে 2 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নেতারা বলেছেন, 24 ঘন্টার মধ্যে তাদের ফিরিয়ে দেওয়া না হলে রাজপথে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এদিকে সব আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবার কথা জানিয়েছেন ভুক্তভোগী ছাত্রী। রবিবার দুপুরে নিখোঁজ হন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের 4 নেতা। তাদের পরিবার ও সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সাদা পোশাকে বাসা এবং বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সাইফুল ইসলাম, নাজমুল হুদা, সোহরাব হোসেন ও আসিফ মাহমুদকে। সোমবার সকালে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণের মামলায় সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় সাইফুল ও নাজমুলকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির যে ঘটনাটা সবাই মিলে গ্যাং রেপ করেছেন এরকম কিন্তু অভিযোগটা না। এই ধর্ষণের সাথে সরাসরি সংযুক্ত হিসেবে তথ্য প্রমাণ পেয়েছি। সেই হিসেবে আমরা সাইফুল ইসলাম এবং মোহাম্মদ নাজমুল এই 2 জনকে আটক করা হয়েছে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের 4 জন নিখোঁজের প্রতিবাদে মানববন্ধন হয় জাতীয় জাদুঘরের সামনে। এতে নেতারা বলেন, সরকারি রাজনৈতিক উদ্দেশ্যে ধর্ষণের সহযোগিতার অভিযোগ দাঁড় করিয়ে ওই শিক্ষার্থীকে দিয়ে এই মামলা দায়ের করিয়েছে নুরু সহ অন্য নেতাদের বিরুদ্ধে। আমার স্বামী মুক্তিযোদ্ধার সন্তান, আমার ছেলেকে ফিরিয়ে দেন, আমার বুকে দেন, আমি মুক্তি চাই। আমার ছেলের জন্য আমি রাজপথে নেমেছি। নুরুলকে এই মামলাতে পেছানোর কারণে দেখেন যে আজকে দেশের জনগণ এই যে মামলা, এই মামলাটাকে আসলে কিভাবে নিচ্ছে। এই কারণে কিন্তু এই জিনিসটাই, ধর্ষণের মামলাটাকে বাংলাদেশের মানুষ এটা রাজনৈতিকভাবেই মনে করছে। গ্রেপ্তার করে ধর্ষণের প্রতিবাদে আন্দোলন বন্ধ করা যাবে না বলেও হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে। এদিকে রাজু চত্বরে অব্যাহত রয়েছে ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা ভুক্তভোগী শিক্ষার্থীর অনশন। আজকে আমার এখানে অবস্থান হচ্ছে 5ম দিন আসামিদের গ্রেফতারের দাবিতে। সেক্ষেত্রে আজকে 2 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকি 4 জনকে দ্রুততম সময়ের মাঝে গ্রেফতারের জন্য হচ্ছে যে এখানে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত হচ্ছে যে প্রত্যেকটা আসামিকে গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমার অবস্থান চলবে।
আর শাহবাগে চলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে ধর্ষণ বিরোধী কর্মসূচি। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সাভারে একটি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অধ্যক্ষ মাসুম বিল্লাহকে আটক করেছে পুলিশ। রোববার রাতে বিরুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত মাসুম মাদ্রাসাতুল ইকমায়ের অধ্যক্ষ ছিলেন। স্থানীয়রা জানান 4 অক্টোবর সকালে ওই মাদ্রাসার হেফজ বিভাগের 12 বছরের এক শিক্ষার্থীকে মাদ্রাসার ছাদে নিয়ে বলাৎকারের চেষ্টা করে মাসুম। এই সময় ওই শিক্ষার্থী দৌড়ে পালিয়ে গিয়ে বিষয়টি স্বজনদের জানায়। পরে বলাৎকারের ঘটনাটি জানাজানি হলে রোববার রাতে অভিযুক্ত মাদ্রাসা অধ্যক্ষ মাসুমকে গ্রেফতার করা হয়। এদিকে ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে রংপুরে 4 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে 50 ঊর্ধ্ব ফুল ব্যবসায়ী সাইদুরের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার রাতে শিশুটির বাবা থানায় মামলা করলে রাতে নগরীর নীলকণ্ঠ এলাকা থেকে সাইদুরকে গ্রেফতার করে পুলিশ। নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের মতো ঘটনা বন্ধ করতে কঠোর আইনের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নিজ উদ্যোগে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। সচিবালয়ে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন। মানুষের চোখের ভাষা, মনের ভাষা প্রধানমন্ত্রী ভালো বুঝেন এবং যেখানে আমার দেশের জনগণের এটা আজকে জনদাবিতে পরিণত হয়েছে, কাজে এটাকে আমরা অবশ্যই স্বীকৃতি দেব এবং এই লক্ষ্য বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। কারণ সর্বোচ্চ সাজা নিশ্চিত হলে এদের মধ্যে একটা ভীতিও থাকতে পারে, কিন্তু যেভাবে বাড়ছে বিষয়টি নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণ, এটা বন্ধ করতে হলে এ ধরনের কঠোর আইন প্রয়োগের প্রয়োজন রয়েছে। দেশে আইনের প্রয়োগ না থাকা এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে অপরাধ বেড়েই চলেছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। হতাশ না হয়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন তারা। দেশের বিভিন্ন জায়গায় নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। হঠাৎ বৃষ্টি নামলেও কর্মসূচি অব্যাহত রাখেন প্রতিবাদকারীরা। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে পরে একটি মিছিল বের করা হয়। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিছিলটি শেষ হয়। এই লড়াই বিএনপির একার না, এই লড়াই কোনো ব্যক্তির একার না। আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, সেখানে আওয়ামী লীগের বন্ধুদের বলবো আপনারাও এসে আমাদের সাথে চলবে। দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। এখানে আইনের প্রয়োগ নাই, এখানে বিচার নাই। এই বিচারহীনতার সংস্কৃতির থেকেই আজকে এত ধরনের মানবতা বিরোধী উপসর্গগুলি আজকে উত্তর বৃদ্ধি পাচ্ছে। এদিকে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আফসার আহমদ সিদ্দিকীর 19তম মৃত্যুবার্ষিকীর স্মরণে আলোচনা সভায় নারী ও শিশু নির্যাতন দমন আইন নিয়ে কথা বলেন নজরুল ইসলাম খান। ধর্ষণের মতো অপরাধের কঠিন শাস্তি হওয়া এটাই উচিত বলে আমরাও মনে করি। তবে ধর্ষক যখন ক্ষমতাসীনদের সঙ্গে যুক্ত থাকে তখন এর আইনের প্রয়োগ কতখানি যথাযথ হবে এই নিয়ে জনগণ দুশ্চিন্তাগ্রস্ত। অবিলম্বে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের মত প্রকাশের সুযোগ দেওয়ার দাবিও জানান বিএনপি নেতারা। স্বৈরাচারের সদবিরোধী আন্দোলনে সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। অস্ত্র মামলায় 2টি পৃথক অভিযোগে নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীকে 27 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাপিয়া এবং তার স্বামী রাষ্ট্রের জন্য বিপজ্জনক বলে রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও আসামি পক্ষ বলেছেন সাজানো মামলা রায়ের বিরুদ্ধে আপিল করবেন উচ্চ আদালতে। নানা ঘটনার জন্ম দেয়া আলোচিত শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে অস্ত্র মামলার রায় ঘোষণার আগেই আনা হয় আদালতে। সোমবার বেলা 2টার পর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক KM ইমরুল কায়েসের আদালতে হাজির করা হয় পাপিয়া দম্পতিকে। তাদের বিরুদ্ধে মামলার বিচার কাজ শুরু হয় 31শে আগস্ট।
মাত্র 5 কার্যদিবসে আলোচিত মামলার 12 সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়। পরে 4 কার্যদিবসে রাষ্ট্র ও আসামি পক্ষের আত্মপক্ষ সমর্থন শেষে রায় ঘোষণা করেন বিচারক। তাদের বিরুদ্ধে 2টি অভিযোগের মধ্যে একটিতে 20 বছর ও অন্যটিতে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। যারা দুজনেই রাজনীতিবিদ, একটার সুষ্ঠু রাজনীতি যারা করে তাদের বাড়িতে অনৈতিকভাবে এই 58,31,000 টাকা যে পাওয়া গেছে এবং তার সাথে সাথে যে তাদের যে অবৈধ অস্ত্র তাদের কাছ থেকে পাওয়া গেছে, এটা একটু অনৈতিক। যেহেতু এই মামলায় সন্দেহিত প্রমাণিত হয়েছে যে তাদের কাছে অস্ত্র পাওয়া গেছে, অতএব এই মামলার সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু যেহেতু তারা হাজব্যান্ড এবং ওয়াইফ, তারা একই পরিবারের, এই জন্য আদালত সেটা অনুকম্পা করেছেন, তাদেরকে যাবজ্জীবন না দিয়ে 20 বছর এবং 7 বছরের মোট 27 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলাটিকে সাজানো নাটক বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। প্রত্যেকটা সাক্ষে কন্ট্রাডিকশন ফুটে উঠেছে এবং যিনি জব্দ তালিকা প্রস্তুত করেছেন তিনি বলেছেন সাক্ষী দিতে এসে যে এই মামলা অস্ত্রটি রান্নাঘর থেকে উদ্ধার হয়েছে, অথচ দাবি করা হচ্ছে যে এটি ডাইনিং রুম থেকে উদ্ধার করা হয়েছে। এই রকমের একটা অসঙ্গতিকে কাভার দেওয়ার জন্য এই সাক্ষীকে কিন্তু আবার রিকল করে মানে আরেক দিন ডেকে এনে এই সাক্ষীটার সাক্ষ্য নেওয়া হয়েছে, অর্থাৎ এটাকে কাভার করার জন্যই এই কাজটা করা হয়েছে। এই কারণে আমরা বলবো যে এটা সাজানো মামলা। গত 22 ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ত্যাগের সময় পাপিয়া সহ 4 জনকে গ্রেফতার করা হয়। পরে পাপিয়ার ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল সহ বিভিন্ন অবৈধ জিনিস জব্দ করা হয়। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে নিহতের স্ত্রী। এই ঘটনায় ফাঁড়ির ইনচার্জ আকবর সহ 4 পুলিশকে সাময়িক বরখাস্ত এবং 3 জনকে প্রত্যাহার করা হয়েছে। সিলেট পুলিশ ফাঁড়িতে রায়হান আহমেদ নামে এক যুবকের মৃত্যু হয়। তুলে নিয়ে হত্যার অভিযোগ এনে মামলা করেন নিহতের স্ত্রী। এজাহারে উল্লেখ করা হয় কে বা কারা বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে রায়হানকে তুলে নিয়ে হত্যা করেছে। রোববার রাত 2:30টায় এই মামলা করেন তিনি। নিহতের পরিবারের অভিযোগ, রায়হানকে ধরে নিয়ে 10,000 টাকা দাবি করা হয়, কিন্তু টাকা নিয়ে যাবার আগে অতিরিক্ত নির্যাতনে তার মৃত্যু হয়েছে। স্বজনরা জানান তার হাতের নখ উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে, ভেঙে ফেলা হয়েছে তার পা, এছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্ধ এলাকাবাসী। পয়লা ফোন দিছে, ফোন দিয়া কইছে ও আম্মা আমারে মারের গো জলদি আও টাকা চাইরে চাল লইয়া। তখন আমি কইছি কি তার লাগি রে, কই জানি না। আমি বললাম তুই কই এখন, কই আমি বন্দর পুলিশ বাড়িত। তখন আমি লগে টাকা চাইরে তার চাচারে দিয়ে পাঠাইছি। একটা চেয়ার দিয়া বয়াইছে, পরে আমার কইল যে চাচা দেখি তারা খালি খানা গুছা করে আমার কাছ থেকে হরিয়া গিয়া। পরে কইল যে আপনি এক কাজ করেন, যে তার শরীর খারাপ হয়ে গেছিল, আমরা উসমানিতে ইমার্জেন্সিতে পাঠাই দিছি, আপনি ইমার্জেন্সিতে যান গিয়া। তার যখন সুরতাল তারা ইয়ে করছে, তখন দেখলাম 2 পাওয়ার আটুন নিচে জখম, পাওয়ার তলায় জখম, হাতের আঙ্গুলের নখগুলা প্লাস দিয়ে যেরকম তারা রিমান্ডে গেলে ইয়ে করে ওরকম এটা উগাড়ে লইছে। সৌদি আরবে যাবার টিকিট পেতে প্রবাসীদের ভোগান্তি শেষ নেই। বিশেষ করে সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে টিকিট সংক্রান্ত তথ্য পাচ্ছে না বলে অভিযোগ প্রবাসীদের। অন্যদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভিসার মেয়াদের ভিত্তিতে টিকিট অথবা টোকেন দিচ্ছে বলে জানিয়েছে। সোমবার সকাল থেকে টিকিটের জন্য অপেক্ষা করতে থাকেন প্রবাসীরা। 30 অক্টোবরের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হচ্ছে তাদেরকে সকাল 7টার দিকে ভেতরে প্রবেশ করানো হয়। তবে দুপুরের দিকে যারা টিকিট নিতে যান তাদের ঢুকতে দেওয়া হয়নি। আবার অনেকে SMS করে আসতে বলার পরও দেরি হওয়ায় তারাও ঢুকতে পারেননি। মঙ্গলবার তাদেরকে আসতে বলা হয়েছে। 30 অক্টোবরের পর যাদের মেয়াদ শেষ হবে তারা কবে টিকিট নিতে আসবেন তা এখনও ঘোষণা দেয়নি সৌদি এয়ারলাইন্স। এজন্য অনেক প্রবাসীকে ফিরে যেতে হচ্ছে, যদিও পুলিশ সদস্যরা প্রবাসীদের তথ্য দেওয়ার চেষ্টা করছেন। রাজধানী ঢাকার প্রায় অর্ধেক মানুষ আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে, এমন তথ্য দিয়েছে IEDCR এবং ICDDRB। স্বাস্থ্য খাতের এই দুটি প্রতিষ্ঠান রাজধানী বিভিন্ন এলাকার বাসিন্দাদের নিয়ে গবেষণা করে থাকে। তাদের যৌথ গবেষণা বলছে অ্যান্টিবডি টেস্টে রাজধানীর প্রায় 45% মানুষের মধ্যে করোনার সংক্রমণ হয়েছে। এরই মধ্যে 82% কোনো উপসর্গ ছিল না, আর বেশিরভাগ মানুষের মধ্যেই অ্যান্টিবডি তৈরি হয়েছে। কিন্তু এই রোগ প্রতিরোধ ক্ষমতা কতদিন কাজ করবে সেটি নিশ্চিত করতে পারেনি প্রতিষ্ঠান দুটি। তারা জানিয়েছে মার্চ মাসে নয়, ফেব্রুয়ারির মধ্যভাগে দেশে করোনার সংক্রমণ শুরু হয়েছিল।
এদিকে দেশে করোনায় একদিনে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৯ জন এবং নারী ১২ জন। এনে শনাক্তের ২১৯তম দিনে এসে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫,৫৫৫ জনে। গত ২৪ ঘন্টায় ১০৯টি পরীক্ষাগারে ১৩,২৮৩টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১৩,২২৭টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২০,৮৪,২২২টি। সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আর গেল ২৪ ঘন্টায় নতুন ১,৪৭২ জন সহ মোট আক্রান্ত হয়েছেন ৩,৭৯,৭৩৮ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১১.13%। নতুন ১,৫৩১ জন সহ মোট সুস্থ হয়েছেন ২,৯৪,৩৯১ জন। আর সুস্থতার হার ৭৭.52%। মৃত্যুর হার ১.৪৬%। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে ৪০,৬৪৬ জন, আইসোলেশনে রয়েছেন ১২,৭২১ জন। খুলনা ডুমুরিয়ায় গৃহবধূ টুম্পা মণ্ডল হত্যা মামলায় স্বামীসহ ৩ জনকে এবং জয়পুরহাটের পাঁচবিবিতে শিশু অপহরণ এবং হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। খুলনা ডুমুরিয়া উপজেলার বাদুরগাছা গ্রামে গৃহবধূ টুম্পাকে হত্যা মামলায় স্বামী প্রসেনজিৎ গায়েন সহ ৩ জনকে ফাঁসি এবং ১ জনকে খালাস দেওয়া হয়। এছাড়া ওই ৩ জনকে ৪৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। খুলনা জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক সোমবার দুপুরে এই রায় ঘোষণা করেন। ২০১৬ সালের ৭ অক্টোবর শ্বাসরোধে টুম্পাকে হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়। এদিকে জয়পুরহাটের পাঁচবিবিতে শিশু অপহরণ এবং হত্যার ঘটনায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সোমবার দুপুরে এই রায় দেন বিচারক মোহাম্মদ রুস্তম আলী। ২০১৫ সালের ২২ ডিসেম্বর মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয় ২.৫ বছরের শিশু আরাধা রানীকে। ভার্চুয়াল আদালত পরিচালনা নিয়ে ফেসবুকে কটাক্ষ করে স্ট্যাটাস দেয় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দকে ৩ মাসের জন্য আইন পেশা থেকে বরখাস্ত করেছেন আপিল বিভাগ। এ ঘটনায় তাকে ২৫,০০০ টাকা জরিমানাও করা হয়েছে। ২৫,০০০ টাকা অনাদায়ে তাকে ১৫ দিনের জেল খাটতে হবে। সোমবার সকাল 10:30টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন বৃহত্তর আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দের বিরুদ্ধে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। গতকাল ইউনুস আলী আকন্দ আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছিলেন, কিন্তু আদালত তার ক্ষমা প্রার্থনার আবেদন গ্রহণ করেননি। আপিল বিভাগ সূত্রে জানা যায়, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই প্রথম কোনো আইনজীবীকে সাজা দিলেন আপিল বিভাগ। এদিকে নারায়ণগঞ্জের পশ্চিমতলা বাইতুস সালাত জামে মসজিদে আগুনের ঘটনায় ডিপিডিসির চাকরিচ্যুত বিদ্যুতের মিটার রিডারকে গ্রেফতার করেছে সিআইডি। সোমবার সদর উপজেলার ফতুল্লা থানার কিল্লালপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় সিআইডি এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে তিতাসের ৮ জন এবং ডিপিডিসির ২ জন। সিআইডি নারায়ণগঞ্জ শাখার বিশেষ পুলিশ সুপার জানিয়েছেন, গ্রেফতার আরিফুর রহমান মসজিদে অবৈধ বিদ্যুতের সংযোগ দিয়েছিল বলে প্রাথমিকভাবে তদন্তে প্রমাণ পাওয়া যায়। এই অবৈধ সংযোগ স্পার্ক করে তিতাসের লিকেজ থেকে জমাট গ্যাসের মধ্য দিয়ে বিস্ফোরণ হয়। এই ঘটনায় আরিফুর রহমানের গাফিলতির প্রমাণ পাওয়া যায়। ৪ সেপ্টেম্বর এশা নামাজের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়। বিকল্প ব্যবস্থা না করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বৈদ্যুতিক খুঁটি হতে ইন্টারনেট এবং কেবল টিভি নেটওয়ার্ক অপসারণের সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ঝুলন্ত কেবল অপসারণ করা যাবে না। আইএসপিএবি, কোয়া, বিটিআরসি, এনটিটিএন এবং সিটি কর্পোরেশনের সমন্বয়ে লাস্ট মিল কেবল স্থাপন নিশ্চিতের জন্য একটি কমিটির মাধ্যমে সরেজমিন তদন্তের ব্যবস্থা করতে হবে। এছাড়া মন্ত্রণালয় থেকে বাসাবাড়ি, অফিস এবং ব্যাংক সহ সকল পর্যায়ে ইন্টারনেট এবং কেবল টিভি সেবার মূল্য নির্ধারণের দাবিও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। এ সময় দক্ষিণ সিটি মেয়রের সহযোগিতা কামনা করেন কোয়াব এবং আইএসপিএবি নেতারা। ১৭ অক্টোবরের মধ্যে সমস্যার সমাধান না হলে 18 অক্টোবর থেকে প্রতিদিন সকাল 10টা থেকে 12টা পর্যন্ত সারা দেশে বাসাবাড়ি, অফিস এবং ব্যাংক সহ সকল পর্যায়ে ইন্টারনেট, ডাটা কানেক্টিভিটি এবং কেবল টিভি বন্ধ রাখার প্রতীকী কর্মসূচি পালন করা হবে বলেও জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। আমি আবেদন করব যে অন্তত এনটিটিএন কোম্পানি, আইএসপিএবি, কোয়াব এবং সিটি কর্পোরেশনের সমন্বয়ে অন্তত একটি তদন্ত কমিটি করা হোক
যে কোন পর্যন্ত আমরা লাস্ট মাইলে আমরা সেবাটা পৌঁছে দিতে পারবো। 18 অক্টোবর রবিবার হতে প্রতিদিন সকাল 10টা হইতে দুপুর 1টা পর্যন্ত সারা বাংলাদেশে বাসাবাড়ি, অফিস, ব্যাংক সহ সকল পর্যায়ে ইন্টারনেট, ডাটা কানেক্টিভিটি, কেবল টিভি সার্ভিস আমরা প্রতীকীভাবে বন্ধ রাখব যতদিন না পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান হচ্ছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিন। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইনের সংশোধন প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত, কালই অধ্যাদেশ জারি, জানিয়েছেন আইনমন্ত্রী। ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ দেশ জুড়ে অব্যাহত, ঢাকায় ছাত্র অধিকার পরিষদের 2 নেতা রিমান্ডে, প্রতিবাদে মানববন্ধন, দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি। দেশে আইন প্রয়োগের অভাব আর বিচারহীনতার সংস্কৃতির কারণে বেড়ে চলেছে অপরাধ, অভিযোগ বিএনপি নেতাদের, প্রতিবাদ চালিয়ে যাবার আহ্বান। অস্ত্র মামলায় 2টি পৃথক অভিযোগে পাপিয়া ও তার স্বামী সুমনের 27 বছরের কারাদণ্ড, রাষ্ট্রের জন্য তারা বিপজ্জনক বলেছে আদালত, আপিল করবে আসামি পক্ষ। সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগ, অজ্ঞাতদের আসামি করে নিহতের স্ত্রীর মামলা, ফাঁড়ির ইনচার্জ আকবর সহ 4 পুলিশ সাসপেন্ড। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করতে পারেন facebook.com/banglavision এবং সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/banglavision নিউজে। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।